শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক রাজিয়া রহমান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি আপু, ধন্যবাদ আপনাকে। আপু, আপনার যে লেখালেখির পথ চলাটা, এটা আসলে শুরু হয়েছিল কবে থেকে এবং কিভাবে? লেখালেখিটা তো খুব ছোটবেলা থেকে শুরু হয়েছিল। যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি, ক্লাস 7-এ, 12 বছর বয়স, তখন থেকে। আচ্ছা, প্রথম কোন বইটি আপনি প্রকাশিত করেছিলেন? তখন তো আসলে ডায়েরি লিখেছি, আমাদের স্কুল কলেজের সাময়িকীতে লিখেছি, পাড়ার যে পত্রিকা বের হয়, মানে এলাকায় যে আমাদের সংগঠন ছিল ওইখানে আমরা লিখতাম। তখন সেখানে লেখা বের হয়েছে, তখন নবম শ্রেণীতে পড়ি, কলেজে বের হয়েছে। আর প্রথম বই বের হয়েছে আমার ভালোবাসা নীল পাখি। আচ্ছা, এখন পর্যন্ত আপনার 13টি বই রয়েছে। জি। সেই বইগুলোর বিষয়বস্তুগুলো কিরকম ছিল? বেশিরভাগই আমার কাব্যগ্রন্থ, গল্প গ্রন্থ আছে, আর সামনে আসছে উপন্যাস, প্রবন্ধ, এগুলো আসছে। বেশিরভাগই মানে কবিতা দিয়েই যাত্রা শুরু হয়েছে আর কি। গল্প দিয়েও হয়েছিল, গল্পের বইটা বের করিনি প্রথমে, কবিতার বই, এমনি কবিতা, গানের বই, গানও আছে, বেশ কিছু গানও বের হয়েছে। আচ্ছা, বেশ। সে পাঠকদের ফিডব্যাক কেমন পেয়েছেন? প্রথম বই যখন বের হয় তখন তো আলহামদুলিল্লাহ নতুন লেখক হিসেবে আমার জন্য বেশ মেমোরেবল ইভেন্ট, কারণ আমার প্রকাশনীতে আমার বইটি ছিল সর্বোচ্চ বিক্রির তালিকায়, এবং সেটার আমাকে সার্টিফিকেটও দিয়েছে প্রকাশক, এবং অনুষ্ঠান করে আমাকে ক্রেস্টও দেওয়া হয়েছে। তো এটার অনুভূতি অন্যরকম, মানে প্রকাশকও খুশি যে আমার বইটা তার প্রথম বই, এবং সেই বইটা সেই প্রকাশনী থেকে বেস্ট সেলার হয়েছে। আচ্ছা, এটা ভালো, মানে অনুভূতি খুবই ভালো। এর আগে আবার আমি অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি করতাম, তো আবৃত্তি প্লাস লেখালেখি, তো আমার মোটামুটি পাঠক তৈরি হওয়ার পরেই আমি বই বের করেছি, আর তখনই হচ্ছে বইটা ভালো সেল হয়েছে, ফার্স্ট বই। আচ্ছা, আমরা জানি যে আপনি ভালো একজন কবিতা আবৃত্তিকারও, তো আপনার কণ্ঠে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা। জীবন আসে জীবন যায়, কয়জনই তার খোঁজ পায়, এক জীবনের মায়া যত, অপূর্ণতার হিসাব তত। জীবন সে তো একটি বাড়ি, মৃত্যু নিয়েই জন্মঝাড়, হাজার বছর কাল কাটিয়ে পরিক্রমী প্রজন্মে। রেল লাইনের মতো চলে না জীবনের গতিপথ, জীবন চলে আপন গতি নিয়ে, নিচ্ছে খুঁজে তার নিজেরই পথ। এই পৃথিবী আর প্রকৃতির কতই না রূপ রং, কেউ চায় না তো ছেড়ে যেতে এই সুন্দর পৃথিবী মায়ালোক। মায়া যত, জীবন ভুবন ঘিরে। বাহ, আপনি গানও লেখেন। আপনার লেখা গানে কোন কোন শিল্পীরা গান গেয়েছেন? আমার লেখা গানে কণ্ঠ দিয়েছে জানিত আহমেদ ঝিলিক, চ্যানেলাই সেরা কণ্ঠ চ্যাম্পিয়ন, এখনকার খুব ভালো একজন প্রমিনেন্ট শিল্পী। মাহফুজা রুমি, সেও খুব ভালো শিল্পী। ইমরুল বাবু, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক উনি। পীযূষ ইসলাম, তিনিও খুব গুণী একজন শিল্পী, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী। তো এই 4 জন মোটামুটি কণ্ঠ দিয়েছেন, আরও কয়েকজনের সাথে কথাবার্তা হচ্ছে, সামনে আরও বেশ কিছু গান আসছে। আচ্ছা, আপনি কি পাঠকের চাহিদা অনুযায়ী বা চাহিদার মতো কি আসলে লেখালেখি করেন, নাকি আপনার ইচ্ছে মতো আপনি লেখেন? আমি আমার ইচ্ছে মতোই লিখি। একজন লেখক যখন লিখেন, আমি জানি না কার পার্সপেক্টিভ কীরকম, বাট আমার মতে, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে লেখকের ভেতরের সত্তা এবং তার যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সমাজের যে অসঙ্গতি বা যে ধরনের সামাজিক ইয়ের সাথে সে পরিচিত হয়েছে, পরিস্থিতির সাথে, সেটা একজন লেখকই অনুভব করতে পারে। তো পাঠকদের অনেক ধরনের চাহিদা থাকে বইয়ের ব্যাপারে, বিশেষ করে বইমেলায় অনেক পাঠক আসে, আমরা হতাশ হয়ে যাই। আসলে আমরা তো লিখি যে পাঠক পড়বে, পাঠকের মধ্যে সেই বোধটুকু তৈরি হবে, হ্যাঁ, বা জানবে যে বিষয়গুলো, কিন্তু দেখা যায় সেই লেখকের মতো খুব গুণী লেখকের বইও কিন্তু খুব বেশি মানে হয় না, পাঠকপ্রিয়তা পায় না বা সেভাবে বিক্রি হয় না, কারণ আমাদের দেশের পাঠকদের মন বোঝা বড় দায়। দেখা যায় অনেক পাঠক কিছু মানে বই তারা খুব বেশি কেনার দিকে ঝুঁকে, যেমন ছোটদের বইগুলো
অনেক সময় মানে যেগুলো থ্রিলার টাইপের বইগুলো বেশি সেল হয়, এগুলোর দিকে অনেকে ঝুঁকে যায় যে বই সেলের জন্য। তারপরে হ্যাঁ, থ্রিলার ধর্মী বইও লিখে যারা লেখক, আমরা সবাই লিখি কম বেশি, কিন্তু ওখানে গিয়ে বসলে প্রকাশক খালি বলে যে এই ধরনের বই লিখেন, এই ধরনের বই বেশি, এগুলো বেশি সেল হয়। এখন যেগুলো বেশি সেল হয় সেগুলো লিখতে গেলে আমাদের মূলধারার বইগুলো হচ্ছে মানে মূলধারার বই, মানে মূলধারা মানে কি, মানে যেই বইগুলো আসলে লেখা উচিত, যে লেখাগুলো লেখা উচিত সেগুলো তো আমাদের লিখতে হবে, এবং সেগুলো পাঠকও আমাদের তৈরি করতে হবে। তো পাঠক তৈরি করা, পাঠকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, এটাও কিন্তু লেখকদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং প্রকাশকদেরও। তো প্রকাশকদের এই বিষয়গুলো খেয়াল করা উচিত। শুধু আসলে ব্যবসার জন্য মানে কোনো লেখককে চাপ দেওয়া উচিত না, কারণ প্রত্যেকটা লেখকের নিজস্ব পার্সপেক্টিভ থাকে। হ্যাঁ, বলতে পারে, তাদের ব্যবসার জন্য তারা বলতে পারে, কিন্তু আমার মনে হয় আমাদের পাঠকদেরও তৈরি করা উচিত, প্রত্যেকে নিজের মতো করে পাঠকদের তৈরি করা উচিত, বা পাঠকপ্রিয়তা পায় সেভাবেও হচ্ছে মানে কনভিন্স করা, লেখার মাধ্যমে পাঠকদের কনভিন্স করা যায়। হুমায়ূন আহমেদ আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক। তার লেখা জনপ্রিয়তা মানে জনপ্রিয় হওয়ার কারণটা কি? প্রমোদ চৌধুরী একটা কথা বলেছেন, প্রাবন্ধিক ফ্রান্সিস ব্যাকন, ইউরোপিয়ান লিডার, উনিও একই কথা বলেছেন যে লেখকদের লেখা হওয়া উচিত প্রাঞ্জল, প্রাণবন্ত এবং সহজবোধ্য, যেটা পাঠক বুঝতে পারে। তো হুমায়ূন আহমেদের লেখা সর্বস্তরের মানে পাঠকদের কাছে, সব লেভেলের পাঠকদের কাছে জনপ্রিয় হয়েছিল এই কারণে যে তার লেখাগুলো সরল ভাষায় ছিল এবং পাঠক বুঝতে পারত। এটা একটা জনপ্রিয় এবং সর্বোচ্চ বই বিক্রির তালিকায় তার সবসময় ছিলেন। হ্যাঁ, ওই তার কাছাকাছিও আমাদের মনে হয় কোনো লেখক এখনো পৌঁছাতে পারেনি। তো এটা একটা বিষয়। কিন্তু হুমায়ূন আহমেদের থেকে কি বড় লেখক নেই? অবশ্যই আছে বাংলাদেশে। তো এটা পাঠকদেরকেও খুঁজে বের করে নিতে হবে এবং পাঠকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, আমাদের লেখকদেরই তৈরি করতে হবে। পাঠককে কনভিন্স করার বিষয়টিও আমাদের লেখকদের, কিভাবে করবে সেটা লেখকদের বিষয়, যার যার মানে পার্সপেক্টিভ। হুমায়ূন আহমেদ তার মতো লিখেছেন, কিন্তু অন্যরাও সেটা যার যার মতো করতে পারেন। বইমেলায় যাওয়া হচ্ছে? বইমেলায় গিয়েছি, সত্যি কথা বলতে এবার তো রমজান মাসে বইমেলা শুরু হয়েছে, এবং রমজান বেশ কিছু মানে রমজানের শুরুতেও না, মানে 26 তারিখে, ফেব্রুয়ারি 26 তারিখ আমাদের বইমেলা উদ্বোধন হয়। তো আমি মাত্র 2 দিন গিয়েছি, কারণ এবারে বইমেলাটা আসলে এমন সময় যে আমিও রোজা রাখি, আমার বাচ্চারাও ছোট ছোট দুটো বাচ্চা, ওরাও রোজা রাখে, তো ওদেরও বইমেলা নিয়ে খুব আগ্রহ উচ্ছ্বাস। বাট এই রমজান মাসে ইফতারের সময়টা আসলে রোজা রেখে ওই সময় যাওয়াটা, বা অন্য সময় যেমন বইমেলার প্রত্যেকটা দিনই বলতে গেলে আমাদের বইয়ের পাশে আমরা ছিলাম, মনে হচ্ছিল আমার সন্তান ওখানে আছে, আমাকে ওখানে থাকতে হবে। তো এবার আমার বই বের হচ্ছে বইমেলার পরে হবে আর কি, বাট আগে সব বইগুলো আছে, আমি গিয়েছি, ভালো লেগেছে। একটু এবার দর্শনার্থীর সংখ্যা কম, পাঠকদের ওরকম এখনো যাতায়াত শুরু হয়নি, এই রিসেন্ট কয়েকদিন ধরে যাচ্ছে আর কি। তো আমি আবার যাব, মানে এবার কয়েকদিন টানা গিয়ে বসবো আর কি, তারপরে বলতে পারবো। আপনার লেখাতে আপনি কি কি ধরনের পরিবর্তন আনবেন? নারীদের নিয়ে প্রচুর লিখছি। আমি চাই নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি লেখালেখির মাধ্যমে এটা একটু চেঞ্জ হোক, নারীরা আরো বেশি এগিয়ে আসুক, নারী কবি, সাহিত্যিক, গীতিকার, সবাই, মানে নারী সাহিত্যিকদের সংখ্যাটা বাড়ুক, বেগম রোকেয়ার মতো, সুফিয়া কামালের মতো এরকম আরো তৈরি হোক, রাবেয়া খাতুনের মতো আরো, মানে আরো অনেকেই আছেন, তো তাদের মতো আরো নারী লেখক তৈরি হোক, এই একটা বিষয়। আর সমাজে যে আমাদের যে প্রতিবন্ধকতা, কুসংস্কার, প্রচন্ড মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কুসংস্কার এবং যে গুজবের একটা আছে, এগুলো আমরা মানে এগুলো যাতে সমাজ থেকে দূর হয়, লেখালেখির মাধ্যমে আসলে সমাজে ইতিবাচক পরিবর্তনই মানে করতে যাচ্ছে, যে সমাজে যেন একটা ইতিবাচক পরিবর্তন হয়। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবসর সময়ে লেখালেখি, বই পড়া, এগুলোই হয়। আচ্ছা, আপনার পছন্দের লেখক কে? আমার পছন্দের লেখক অনেকেই আছেন। কারা? বাংলা সাহিত্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কবিদের মধ্যে জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অনেকেই আছেন, দুজনের কথা বললাম, কাজী নজরুল আছেন, আর ইউরোপিয়ান লিটারেচার আছেন শেক্সপিয়ার,
ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইটেন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক